ওয়েলকাম স্টুডেন্ট, লেসন প্ল্যানার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজ আমি তোমাদের সাথে আবার ভৌতবিজ্ঞান ক্লাস নিয়ে চলে এসেছি। আমরা তড়িৎ চ্যাপ্টারটা শুরু করেছিলাম, তো আজকে আমরা তড়িতের পরবর্তী অংশটুকু দেখে নেব, যেটা হচ্ছে তড়িৎচালক বল এবং তড়িৎ প্রবাহ মাত্রা। তো আগের ভিডিওতে আমরা আধান সম্পর্কে জেনেছি, কুলম্বের সূত্র সম্পর্কে জেনেছি, বিভব প্রভেদ সম্পর্কে জেনেছি, বিভব পার্থক্য সম্পর্কে জেনেছি। তো আজ আমরা শিখব তড়িৎচালক বল। ঠিক আছে, তো আমি তোমাদেরকে আগেও বলেছি, এখনো বলছি যে আলো যেমন আমার সাথে সাথে তোমরা পড়েছিলে, তড়িৎও ঠিক তোমরা আমার সাথে সাথেই পড়বে। অল্প অল্প করে পড়াবো, বেশি পড়াবো না। অল্প একটুখানি পড়বে, কিন্তু ভালো করে পড়বে, তোমাদেরকে ভালো করে বুঝিয়ে দেবো যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, আজকের ভিডিওটা একটু ছোট হতে পারে, এটার পরে আর একটা টপিকই পড়াবো, ছোটই হবে, কারণ এখানে বেশি বোঝার মতো তেমন কিছু নেই, শুধু একটু মুখস্থ করে চলতে হবে। আর পরের দিন আমরা ওহমের সূত্রটা পড়ব, সেখান থেকেই অ্যাকচুয়াল তড়িতের মেন জিনিসগুলো শুরু হবে। তো সেইটা শেখার জন্য তোমাদের আগের দিনের ভিডিও আর আজকের ভিডিওটা একটু রিভাইজ করে রাখা দরকার, তাই আজকে আমি অল্প একটুই পড়াবো। তাহলে চলো দেখে নিই তড়িৎচালক বল। আচ্ছা, তড়িৎচালক বল এর কথার মধ্যেই বোঝা যাচ্ছে তড়িৎকে চালনা করবে এমন কোনো বল। তাহলে তড়িৎ চালনা করবে কোথায়? তড়িৎ কোষের মধ্যে। কোনো তড়িৎ কোষের মধ্যে আধান সরবরাহ করার জন্য যে বল প্রযুক্ত হয় সেটাই হচ্ছে তড়িৎচালক বল। এই তড়িৎচালক বলে তড়িৎ কোষের মধ্যে কি হয়? রাসায়নিক শক্তি তড়িৎ শক্তিতে রূপান্তরিত হয়। ঠিক আছে, আর এই তড়িৎচালক বল বা যে কোনো এই তড়িৎচালক বলের উৎস যাই হোক না কেন, সেই উৎসের প্রধান বৈশিষ্ট্য হবে যে কোনো বলকে, এখানে যেমন রাসায়নিক শক্তি রয়েছে, কোথাও যান্ত্রিক শক্তি থাকতে পারে, সেই রাসায়নিক শক্তি থেকে যেমন তড়িৎ শক্তিতে রূপান্তরিত করছে, ওই বলের উৎসের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে কোনো রকম বলকে তৈরি করে দিতে পারে তড়িৎ শক্তিতে, রূপান্তরিত করবে তড়িৎ শক্তিতে। আমাদের যেমন জেনারেটর চলে, জেনারেটর কি হয়? জেনারেটর ঘুরছে, একটা যান্ত্রিক শক্তি, সেই যান্ত্রিক শক্তি থেকে আমরা তড়িৎ শক্তি রূপান্তরিত করতে পারছি বলে আলো বিদ্যুৎ জ্বলে। কিংবা ফ্যান, তুমি দেখবে ফ্যান আমরা ইলেকট্রিকে গুঁজি, সুইচ দিই, ফ্যানটা ঘোরে, সেখান থেকে আমরা হাওয়া পাই, ওটা কিন্তু তড়িৎ থেকে যান্ত্রিক শক্তি উৎপন্ন হচ্ছে। ঠিক এখানেও তাই, যে কোনো শক্তি রূপান্তরিত হয়ে তড়িৎ শক্তি হলেই হবে যদি সেটা তড়িৎচালক বলের কোনো উৎস হয়। এর একক কি? এর একক জুল পার কুলম। ঠিক আছে, আর তার মানে শক্তি বাই আধান, জুল কুলম ইনভার্স বা জুল পার কুলম। ঠিক আছে, এটাই আমরা আগের দিন ভোল্ট পড়েছিলাম, ভোল্টের সাথে সামঞ্জস্য তোমরা দেখতে পাচ্ছ। ঠিক আছে, তাহলে একক এখানে আমরা বলতে পারি ভোল্ট। ঠিক আছে, এইবার সংজ্ঞাগুলো দেখে নিই। তার আগে ধরো একটি কোষের মধ্যে রাসায়নিক শক্তি বিক্রিয়া ঘটালে বা রাসায়নিক বিক্রিয়া ঘটালে কোষের দুটি মেরুর মধ্যে বিভব পার্থক্য তৈরি হবে না? এখানে কিন্তু সেটাই হচ্ছে, বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে। এইবার ওই বর্তনীটা যখন আমরা খুলে দেব, একটা বদ্ধ বর্তনীর জায়গায় যখন একটা বর্তনী খোলা থাকবে, তখন কিন্তু ওই দুই মেরুর বিভব পার্থক্যর ফলে যতটা বিভব পার্থক্য সৃষ্টি হচ্ছে সেটাই হয়ে যাবে তড়িৎচালক বল। ঠিক আছে, তাহলে সংজ্ঞাটা দেখে নাও, যে একটি কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটালে তা কোষের দুটি মেরুতে বিভব সৃষ্টি করে। বর্তনী খোলা রাখলে তড়িৎ কোষের দুটি তড়িৎদ্বারের মধ্যে সৃষ্ট বিভব পার্থক্যকে তড়িৎচালক বল বলে। এটা কিন্তু বদ্ধ বর্তনীর ক্ষেত্রে হচ্ছে না, এটা কিন্তু খোলা বর্তনীতে। ঠিক আছে, তাহলে বদ্ধ অবস্থায় ওই দুটো মানে রাসায়নিক বিক্রিয়া ঘটালে দুটি তড়িৎদ্বারের মধ্যে বিভব প্রভেদ সৃষ্টি হচ্ছে। ঠিক বর্তনীটা যখন খুলে দিচ্ছি
ওই বিভব পার্থক্যটাই তড়িৎচালক বল হিসাবে কাজ করছে। সেই জন্য আমরা বলছি, অর্থাৎ কোষে তড়িৎচালক বলকে খোলা বর্তনীতে ভোল্টেজ বলে বা ভোল্ট বলে। ঠিক আছে, তাহলে এটা কিন্তু সেই ভোল্টের সঙ্গেই সামঞ্জস্য হলো। এটাকে আমরা খোলা বর্তনীতে আমরা বলবো ভোল্টেজ। এই কথাটা আমাদের কাজে লাগবে পরে, দু একটা ক্লাস পরেই আমরা এই ভোল্টেজ নিয়ে অনেক কাজ করব, অনেক অঙ্ক আমাদের করতে হবে। আমাদের অঙ্ক এই চ্যাপ্টার থেকেই শুরু হবে। আমি প্রথমে একটা চ্যাপ্টার বাদ রেখেছি, সেটা অঙ্কের চ্যাপ্টার, ওটা তোমাদের পরে করাবো আমি। ঠিক আছে, কিন্তু ওইটা করার আগে আমরা বাকি যত ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে সব শেষ করে নেব। ওই চ্যাপ্টারটার থেকেও কিছু প্রশ্ন আসবে, একটা অঙ্ক আসবে, সেই অঙ্ক তোমাদের করতে হবে, কিন্তু ওটা বাদে বাকিটা আমরা সব শেষ করে নিই। ওই অঙ্কের চ্যাপ্টারটা আমরা করব, যেটা রাসায়নিক গণনা নামে আছে। তাহলে এইটা কিন্তু আমাদের খোলা বর্তনীতে হলো। তাহলে খোলা বর্তনীতে তড়িৎচালক বলের সংজ্ঞাটা তোমরা এখন বলতেই পারবে যে কোনো তড়িৎ কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটলে দুটি তড়িৎদ্বারের মধ্যে বিভব পার্থক্য সৃষ্টি হয়। বর্তনীকে খুলে দিলে দুটি তড়িৎদ্বারের মধ্যে উৎপন্ন বিভব পার্থক্যকেই বলা হয় তড়িৎচালক বল। ঠিক আছে, অর্থাৎ কোষের তড়িৎচালক বল খোলা বর্তনীতে ভোল্টেজ বলা হয়। খোলা বর্তনীকে সেই তড়িৎচালক বলকে আমরা ভোল্টেজ বলি। এবার আমরা দেখে নিই তাহলে বদ্ধ বর্তনীতে সংজ্ঞাটা কি হবে। দেখো, কোনো তড়িৎ বর্তনীর ক্ষেত্রে, মানে যেটা আটকানো আছে, সেই বর্তনীটার ক্ষেত্রে কি হচ্ছে, একটি একক পজিটিভ আধানকে ওই বর্তনীর লুপে একবার ঘোরাতে যতটা পরিমাণ কার্য করতে হবে সেটাই হবে তড়িৎচালক বল। তাহলে ওই বদ্ধ বর্তনীতে কোনো পজিটিভ আধানকে একবার ঘুরিয়ে আনতে, ওই যে বর্তনীর মধ্যে দিয়ে ঘুরিয়ে আনতে যে পরিমাণ কার্য করা হবে তাকে বলা হবে বদ্ধ বর্তনীর তড়িৎচালক বল। ঠিক আছে, তার মানে একটা বদ্ধ বর্তনী, তাতে রাসায়নিক বিক্রিয়া চালু করা হলো, দুটি মেরুর মধ্যে বিভব পার্থক্য ঘটছে, এটা তো একটা গেলই। কিন্তু ওই বর্তনীতে যখন বদ্ধ অবস্থায় থাকছে তখন কোনো ধনাত্মক আধানকে যদি একবার ঘুরিয়ে আনা যায়, ধরো এটা একটা বর্তনী, এইটা একটা বর্তনী, ঠিক আছে, এটা বদ্ধ আছে, এটা তো খোলা হয়ে গেল, এটা ধরো বদ্ধ আছে, বদ্ধ বর্তনী। এই একটা পজিটিভ আধান এখানে, এখান থেকে এই আধানটাকে এখান থেকে ঘুরিয়ে আনতে, এই পর্যন্ত আনতে যতটা পরিমাণ কার্য আমরা করব সেটাই হয়ে যাবে ওই বদ্ধ বর্তনীর তড়িৎচালক বল। ঠিক আছে, তাহলে আশা করছি তড়িৎচালক বল তোমরা সকলেই বুঝতে পেরেছো। এইবার আমরা তড়িতের প্রবাহ মাত্রাটা দেখে নেব। তাহলে বোর্ডটা মুছে দেবো, দিয়ে তড়িতের প্রবাহ মাত্রাটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তাই এটা একবার দেখে নাও। তাহলে চলো দেখে নেওয়া যাক তড়িৎ প্রবাহ মাত্রা। এটা ইম্পর্টেন্ট জিনিস, এটা তোমাদেরকে বুঝতে হবে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা কি? কোনো ধনাত্মক আধানের সুশৃঙ্খল প্রবাহকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলে থাকি। ঠিক আছে, আর এই ধনাত্মক আধানের তড়িৎ প্রবাহের দিককেই আমরা বলে থাকি তড়িৎ প্রবাহ মাত্রার দিক। ঠিক আছে, এবার ধনাত্মক আধান যেদিকে প্রবাহিত হচ্ছে তার মানে ঋণাত্মক আধান ঠিক তার উল্টো দিকে প্রবাহিত হচ্ছে। তাহলে তড়িৎ বর্তনীর ক্ষেত্রে ঋণাত্মক আধান যেদিকে ধাবিত হয় তড়িৎ প্রবাহ মাত্রা ঠিক তার উল্টো দিকে ধাবিত হয়। ঠিক আছে, তাহলে ধনাত্মক আধানের সুশৃঙ্খল প্রবাহকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলছি। এটি যে দিক বরাবর প্রবাহিত হয় তাকে তড়িৎ প্রবাহ মাত্রার দিক বলছি। তাহলে এর কিন্তু দিক আছে, ঠিক আছে, এটা মাথায় রাখলে। তাই তড়িৎ প্রবাহ মাত্রার কিন্তু দিক আছে। ঠিক আছে, যে দিক বরাবর যাচ্ছে সেটাকে আমরা বলছি, তড়িৎ প্রবাহ মাত্রার দিক বলছি। আর তড়িৎ ক্ষেত্রে তোমার ইলেকট্রন যেদিকে প্রবাহিত হয় তড়িৎ প্রবাহ মাত্রা ঠিক তার বিপরীত দিকে সম্পন্ন হয়। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা কাকে বলে এটা আমরা সবার আগে দেখে নিই।
তাহলে কোনো তড়িৎ পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে, দিয়ে হয়ে এখানে মধ্যে দিয়ে, কোনো তড়িৎ পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যত পরিমাণ তড়িৎ আদান প্রবাহিত হয় তাকে আমরা বলছি তড়িৎ প্রবাহ মাত্রা। তাহলে কোনো তড়িৎ পরিবাহীর প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ আদান প্রবাহিত হয় তাকে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা বলছি। এটা আমরা আই দিয়ে লিখি। প্রস্থচ্ছেদ বলতে ধরো এটা একটা তার, তারের ভিতর দিয়ে তো কারেন্ট যাচ্ছে, নাহলে তো তারের বাইরে যদি আমরা হাত দিতে আমাদের শর্ট লাগবে, কিন্তু সেটা তো যাচ্ছে না, তারের ভিতর দিয়ে তো কারেন্ট যাচ্ছে, সেই হিসাবেই বলেছে কোনো তড়িৎ পরিবাহী প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে। ঠিক আছে, তাহলে আই দ্বারা ডিনোট করছি। তাহলে এখানে আমরা বলতে পারি যে আই ইজ ইকুয়াল টু কিউ বাই টি। কিউ হচ্ছে তড়িৎ আদান আর টি হচ্ছে টাইম, এখান থেকে কিউ ইজ ইকুয়াল টু আই টি। ঠিক আছে, এইবার আমরা দেখে নেব একক। আচ্ছা, তড়িৎ আধানের এসআই একক কি আমরা জানি কুলম্ব, আর সময়ের এসআই একক সেকেন্ড, তাই একক হচ্ছে কুলম্ব পার সেকেন্ড। এই কুলম্ব পার সেকেন্ডটাকে আমরা বলছি অ্যাম্পিয়ার। ঠিক আছে, এই কুলম্ব পার সেকেন্ডকে আমরা বলছি অ্যাম্পিয়ার। আর এই 1 কুলম্ব সমান সমান বা প্রায়, তোমার এটা প্রায় মানে নিয়ারেস্ট ইকুয়াল টু চিহ্ন 6 ইন্টু 10⁸ ইলেকট্রনের সমান 1 কুলম্ব সমান সমান। ঠিক আছে, আর অল্প মাত্রায় তড়িৎ প্রবাহিত হলে সেটা আমরা মিলি অ্যাম্পিয়ার বা মাইক্রো অ্যাম্পিয়ার দিয়ে মাপি। এটা হচ্ছে মিলি অ্যাম্পিয়ার, 1 মিলি অ্যাম্পিয়ার মানে হচ্ছে 10⁻³ অ্যাম্পিয়ার, আর 1 মাইক্রো অ্যাম্পিয়ার মানে 10⁻⁻6 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা থেকে কিন্তু আমরা এই একটা সমীকরণ পেয়ে যাচ্ছি, যে কিউ ইজ ইকুয়াল টু আই টি। এটা কিন্তু আমাদের অঙ্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা সমীকরণ। সেটাই উদাহরণের এই একটা অঙ্ক আমি লিখেছি, সেটাতে করার সময় তোমাদের দেখাবো। ঠিক আছে, তাহলে তড়িৎ প্রবাহ মাত্রা আই, কিউ হচ্ছে তড়িৎ আদান, আর টি হচ্ছে সময়। এখানে এককটা আমরা পেয়ে গেলাম অ্যাম্পিয়ার। তাহলে অ্যাম্পিয়ার তোমরা কাকে বলবে? অ্যাম্পিয়ার সমান সমান এখানে কি হয়ে যাবে তাহলে বলো? অ্যাম্পিয়ার সমান সমান কিন্তু এখানে হয়ে যাচ্ছে এ ইজ ইকুয়াল টু কুলম্ব ইন্টু টাইম। তাহলে 1 সেকেন্ডে বা 1 কুলম্ব চার্জ যদি পরিবাহিত হয় তাকেই আমরা বলে ফেলবো অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে এখানে অ্যাম্পিয়ারের সংজ্ঞাটা কি হবে? ওটা কুলম্ব লেখা হয়েছে। তাহলে কোনো পরিবাহীর মধ্যে দিয়ে 1 কুলম্ব 1 সেকেন্ডে 1 কুলম্ব আধান পরিবাহিত হলে তাকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। ঠিক আছে, তাহলে কোনো পরিবাহীর মধ্যে একক সময়ে 1 কুলম্ব তড়িৎ আধান পরিবাহিত হলে তাকে আমরা বলবো 1 অ্যাম্পিয়ার। এখান থেকে আমরা অ্যাম্পিয়ারের সূত্র পেয়ে গেলাম, আর এখান থেকে আমরা আর একটা জিনিস জানতে পারলাম, এ ইজ ইকুয়াল টু সি ইন্টু টি। ঠিক আছে, এটা লাগবে না, তাও জেনে রাখাটা ভালো। ঠিক আছে, এ ইজ ইকুয়াল টু সি ইন্টু টি। তো এই হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা। এই বিষয়টা থেকে তোমাদের এই সূত্রের উপর বেস করে অনেক অঙ্ক আসে, তারই একটা অঙ্ক আমি এখানে লিখেছি। তার আগে তোমাদেরকে আর একটা জিনিস আমি বলে দিই। এই তড়িৎ প্রবাহ মাত্রার দিক সম্পর্কে আমরা বলেছি, বর্তনীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা ভাবে একটা বর্তনী। এই একটা বর্তনী, এই বর্তনীর তড়িৎ প্রবাহিত যেদিকে হবে সেদিকে এরকম চিহ্ন দেয়া থাকে, যদি এই দিকে হতো তাহলে এরকম চিহ্ন দেয়া থাকে। তাহলে তড়িৎ প্রবাহ মাত্রার একটা দিক আছে, এখান থেকে আমরা একটা মানও পাবো, তাহলে এই
রাশিটার দিক ও মান উভয়ই আছে, তাহলে কি এটাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলতে পারি? না, এটাকে আমরা ভেক্টর কোয়ান্টিটি বলবো না। এই তড়িৎ প্রবাহ মাত্রা হচ্ছে একটা স্কেলার কোয়ান্টিটি, কারণ এই রাশিটি ভেক্টর যোগের নিয়মটা মানে না। এই ভেক্টর যোগ পদ্ধতিটা এইটুকুই তোমরা শিখে রাখো, তোমাদের পরের ক্লাসে উঠলে 11-এ উঠলে তোমাদের ভেক্টর আছে ম্যাথে, তখন তোমরা বুঝতে পারবে। আর যদি যারা আর্টস নেবে তারা যদি এইটুকু বুঝলেই হবে যে এটা একটা স্কেলার রাশি, কারণে মান ও দিক উভয় থাকা সত্ত্বেও তড়িৎ প্রবাহ মাত্রা একটা স্কেলার রাশি। কেন? তড়িৎ প্রবাহ মাত্রা ভেক্টর যোগের নিয়মটা মেনে চলে না। এইটুকু মনে রাখলেই হবে। এখন এর বিস্তারিত বর্ণনা ব্যাখ্যা কিচ্ছু জানার দরকার নেই, এইটুকু জানলেই হবে। ঠিক আছে, তো এইবার আমরা এই অঙ্কটা করলে আজকে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। পরের দিন আমরা ওহমের সূত্র দিয়ে শুরু করব। তো চলো অঙ্কটায় কি বলছে তোমরা একটু পড়ে নাও প্রথমে। তাহলে একটি ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট 10 মিনিট ধরে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা চলে, তাহলে সংশ্লিষ্ট বর্তনীতে কত পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হবে? তাহলে এখানে আমরা সময় পেলাম, এখানে আমরা তড়িৎ প্রবাহ মাত্রা পেলাম, আর এখানে আমাদের বের করতে হবে তড়িৎ আধান। তাহলে টি দেয়া আছে, আই দেয়া আছে, কিউ বের করতে হবে। তাহলে কোন সূত্র? দেখো এখানে সূত্রটা জল জল করছে। তাহলে এখানে আমরা লিখব I ইজ ইকুয়াল টু, এখানে তোমরা লিখবে তড়িৎ প্রবাহ মাত্রা I ইজ ইকুয়াল টু 0.5 অ্যাম্পিয়ার, তারপরে T ইজ ইকুয়াল টু 10 মিনিট। এটা কি 10 মিনিটই রেখে দেবো? না, মিনিটটা কিন্তু আমাদের কোনো পদ্ধতিরই একক না, আমরা সেকেন্ডটা সব পদ্ধতির একক মেনে চলি। তাহলে 10 মিনিট সমান সমান আমাদের 10 ইন্টু 60, 600 সেকেন্ড। ঠিক আছে, তাহলে 10 ইন্টু 60, 600 সেকেন্ড। তাহলে আমরা জানি Q ইজ ইকুয়াল টু I ইন্টু টি। তাহলে 0.5 ইন্টু 600, এর এককটা কি হবে? ঠিক আছে, এর এককটা কি হবে? তড়িৎ আধানের একক হবে কি? কুলম্ব। এই এককগুলো কিন্তু মনে রাখতে হবে। ঠিক আছে, এই এককগুলো কিন্তু অঙ্কের ক্ষেত্রে খুবই জরুরি। এখানে যদি পরীক্ষার খাতায় যেমন তোমাদের মেনসুরেশন আছে, মেনসুরেশনে বর্গ মিটার বা বর্গ লিটার এরকম যদি না দাও, তাহলে যেমন অঙ্ক কাটা যাবে। এই অঙ্কের ক্ষেত্রেও কিন্তু একক যদি ভুল দাও, এটা তড়িৎ আধান বের করতে বলে যে তড়িৎ আধানের একক কুলাম, যদি তড়িৎ প্রবাহ মাত্রা বের করতে বলতো তার একক হতো অ্যাম্পিয়ার, যদি সময় বের করতে বলতো সেকেন্ড। এই জিনিসগুলো সবসময় মাথায় রাখতে হবে। তাহলে এই গুণটা করলে কত হচ্ছে? 5 ছক 30। এই পয়েন্ট একটার পরে পয়েন্ট কেটে গেল, তাহলে 300 কুলম। তাহলে এই অঙ্কটা যদি তোমাদের বলেছিল কি একটি ইলেকট্রিক বাল্বের ফিলামেন্ট 10 মিনিট ধরে 0.5 অ্যাম্পিয়ার তড়িৎ প্রবাহ মাত্রা চলে, তাহলে সংশ্লিষ্ট বর্তনীতে কত পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয়েছে? তাহলে কিউ ইজ ইকুয়াল টু আইটি, এই সূত্র দিয়ে আমরা এই অঙ্কে বলতে পারি যে 300 কুলম পরিমাণ তড়িৎ আধান প্রবাহিত হয়েছে। পরীক্ষার হলে তোমরা এইভাবে করবে, এখানে কিউ সমান সমান একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে তোমরা আমরা জানি এইভাবে করে আবার উত্তরটা লিখবে যে এই সংশ্লিষ্ট বর্তনীতে
300 কুলম্ব পরিমাণ তড়িৎ আদান প্রবাহিত হয়েছে। তাহলেই কিন্তু তোমরা পুরো নাম্বারটা পাবে। আশা করছি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি তড়িৎ প্রবাহ মাত্রা আর তড়িৎচালক বলটা। একটা অঙ্কও করে দিলাম, তোমরা এইটুকু ভালো করে পড়ো, কারণ পরের দিন আমরা ওহমের সূত্র শুরু করব। খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট টপিক ওহমের সূত্র। তো সেটা বোঝার জন্য আগের জিনিসগুলো তোমাদের পড়ে রাখা দরকার বা বোঝা দরকার। যদি না বুঝতে পারো ভিডিওতে কমেন্ট করো, আমি সেই কমেন্টের উত্তর দিয়ে তোমাদের সমস্যার সমাধানের চেষ্টা করব। তারপরেও যদি না বুঝতে পারো ভিডিওটা আর একবার দেখো, তারপরেও যদি না বুঝতে পারো আমাকে বলো। তোমাদের বেশিরভাগই যদি বুঝতে না পারো তাহলে আমি আবার আর একটা নতুন ভিডিও করে সেই ভিডিওর মাধ্যমে তোমাদেরকে পুরোটা বুঝিয়ে দেবো। আজ এই পর্যন্তই, পরের দিন আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তার আগে তোমরা এই ভিডিওটা ভালো করে দেখে পড়ে নিও এবং আগের ভিডিওটাও অবশ্যই পড়ে নিও, যাতে তোমাদের পরবর্তীতে আমি যখন এগোবো ক্লাস তখন যাতে কোনো সমস্যা না হয়। তো আজ এই পর্যন্তই, থ্যাংক ইউ, আবার দেখা হচ্ছে পরের ভিডিও।